কমরেড সৈয়দ হোসেন এবং আমাদের পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আজকে যারা কমরেড সুবোধ চৌধুরীর এই প্রয়াণ দিবস উপলক্ষে এই স্মারক বক্তৃতা সভায় উপস্থিত হয়েছেন, ব্যক্তিগতভাবে পার্টির পক্ষ থেকে আমি তাদের সকলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। কমরেড সুবোধ চৌধুরী আমরা সবাই তার নাম অন্তপক্ষে জানি যারা এখানে হাজির আছেন। অনেক পুরনো দিনের মানুষকেও আজকে আমরা এই স্মরণ সমাবেশে হাজির আমরা করতে পেরেছি। মাত্র 58 বছরের জীবন। 1914 সালে জন্মেছেন আর 1972 সালে 26শে আগস্ট তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাটনাতে। শেষ 4-5টা বছর জীবনের কিছুটা দূর থেকে কাছ থেকে নানানভাবে সুবোধদার সাথে সান্নিধ্য বললে হয়তো একটু বাড়াবাড়ি হয়, কিন্তু তার সঙ্গ লাগার সুযোগ পেয়েছি, যা আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক জীবনকে তৈরি করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে পালন করে। মনে আছে তখন স্কুলের ছাত্র, 1967 সালে নির্বাচনে সুবোধদা প্রার্থী। আমাদের পাড়ার যারা পার্টির তখন নেতা ছিলেন আমাদের বললেন, একটা আমাদের সেই সময়কার এই 17-18 বছরের 16 বছরের ছেলেদের একটা ব্যাগ ছিল, এই কালকে সুবোধদা আসবে পাড়াতে, পাড়ায় ঘুরবে বাড়ি বাড়ি, তোরা সব থাকিস। কারণ তার আগে থেকেই একটা ছাত্র সংগঠনের যোগাযোগে গড়ে উঠেছিল নানান কর্মসূচির মধ্যে। গোটা পাড়া সুবোধদার সাথে আমরা সবাই মিলে একসাথে ঘুরলাম। শেষে কোনোদিন তার আগে দেখিনি পর্যন্ত সুবোধদা। কার্যত আমাদের পিঠ চাপড়ে বললেন, পাড়াটা কথা করে ভিয়েতনাম করে ফেলেছে, খুব ভালো খুব ভালো, লেগে থাকো। তারপরে আরো কাছে যাওয়ার সুযোগ ঘটেছে পরবর্তী অনেক ঘটনাবলীর মধ্যে দিয়ে। আজকে যখন আমাদের পার্টিতে রাজনীতিগতভাবে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে, সর্বভারতীয় স্তর থেকে রাজ্য স্তর, জেলা স্তর, সব জায়গাতে এই আলোচনা পার্টিতে, যে তরুণ প্রজন্মকে হচ্ছে পার্টিতে নিয়ে আসতে হবে। তখন পার্টিতে এই আলোচনা সাংগঠনিক রাজনৈতিকভাবে ছিল না, কিন্তু কম বয়সের ছেলেদের কেমন করে হচ্ছে লালন পালন করে তাদেরকে তৈরি করা যায়, সুবোধদার সেদিকে ছিল কার্যত আন্তরিক যে দৃষ্টিভঙ্গি, তাই আমাদেরকে নতুন করে উদ্বুদ্ধ করে। সুবোধদার জীবনের অনেক গল্প আমরা তার কাছে শুনেছি। একটা মানুষের জীবন একবারে কার্যত 13 বছর 14 বছর, কখনো 13 বছর বয়স, সেখান থেকে শুরু রাজনীতির জীবনের শেষ দিনটা পর্যন্ত। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের যে 3টে ধারা, ত্রিধারা, কংগ্রেসের নেতৃত্বে অহিংসবাদী আন্দোলন, আমাদের দেশের সহিংসবাদী বিপ্লবীদের আন্দোলন সংগ্রাম এবং কমিউনিস্ট পার্টির নেতৃত্বে শ্রমিক, কৃষক, মেহনতিজীবীদের মানুষদের সংগঠিত করে শোষণ মুক্তির যে সংগ্রাম, এই 3টে ধারাই সুবোধদার জীবনে তার মিলন ঘটেছিল।
এক অনন্য উদাহরণ। কাটোয়ার থেকে শুরু, আপনারা জানেন, অনেক নিজের জামা বন্ধুৎসবের মধ্যে দিয়ে বিনীতিপূর্ণ বয়কট করে কংগ্রেসের ডাক। স্কুল থেকে কার্যত বহিষ্কার করা হয়, আর বাড়ি থেকেও পাঠিয়ে দেওয়া হয় মামার বাড়ি চট্টগ্রাম। সেখানে গিয়ে ছোট থেকে শরীর চর্চা করার একটা অভ্যেস ছিল। শেষ দিন পর্যন্ত, যতদিন সুস্থ ছিলেন, দেখেছি। কমরেড সুবোধ চৌধুরী ওখানে চট্টগ্রামে গিয়ে স্কুলে পড়াকালীন অবস্থাতেই শরীরচর্চা করার জন্য একটি ব্যায়ামাগারে ভর্তি হন, আর সেখানেই পরিচয় গড়ে ওঠে গণেশ ঘোষের সাথে, কমরেড গণেশ ঘোষ। এবং কমরেড গণেশ ঘোষের মাধ্যমেই মাস্টার দাস সূর্য সেনের সঙ্গে যোগাযোগ। শুধু চট্টগ্রাম অস্ত্রাগার দখল নয়, ইউরোপিয়ান ক্লাবে হামলা, জালালাবাদ পাহাড়ের যুদ্ধ, যেখান থেকে ধরা পড়েন জালালাবাদ পাহাড়ের যুদ্ধের সময়, এই সব কিছুর মধ্যেই কমরেড সুবোধ চৌধুরী। তারপর দ্বীপান্তর, কালাপানি, আন্দামান থেকে বন্দীদের ফেরত আনতে হবে এই দাবি যখন গোটা পশ্চিমবাংলা, ভারতবর্ষ জুড়ে লড়াই সংগ্রাম মানুষের গড়ে ওঠে, তখন ফিরিয়ে নিয়ে আসা হয় পশ্চিমবাংলার বিভিন্ন জেলে ঘুরিয়ে বেড়ে। এবং আন্দামানে গিয়ে কমরেড সতীশ পাগড়াসি, কমরেড ডাক্তার নারায়ণ রায়, কমরেড নিরঞ্জন রায়, এদের মাধ্যমে গড়ে ওঠা যে কমিউনিস্ট কনসলিডেশন, তার সঙ্গে যুক্ত হয়ে 1946 সালে তিনি জেল থেকে মুক্তি পান, ঢাকা জেল থেকে, এবং সেই দিনই তাকে পার্টি সভ্যপদ অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক জেল গেটে। ওনার ইচ্ছে ছিল শিল্পাঞ্চলে কাজ করেন, কিন্তু বর্ধমানে এসে যেদিন সম্বর্ধনা, তার হরেকৃষ্ণ কুমার একই সঙ্গে মুক্তি পান, জেলে গিয়ে দুজনের বন্ধুত্ব গভীর। আর এক বন্ধু ছিল কমরেড সুকুমার সেনগুপ্ত, যার সাহচর্যে সূর্যদা এরা নিজেদের গড়ে তুলেছিলেন। কমরেড সুকুমার সেনগুপ্তের সঙ্গে অকৃত্রিম বন্ধুত্ব ছিল সুবোধদার। তারপর পার্টিকে বলে যে মায়ের সঙ্গে একবার দেখা করে আসে, পরে গ্রামে আসেন, শিল্পাঞ্চলে কাজ করার মানসিকতা পার্টিকে জানিয়ে পার্টি বলেছিল হ্যাঁ ঠিক আছে, কিন্তু গ্রামে এসে আর ফিরতে পারেননি। সামন্ততান্ত্রিক জমিদারি শোষণ ব্যবস্থাকে সামনে দাঁড়িয়ে যে লড়াই গড়ে তুলেছিলেন, আমি সে বিস্তৃত আলোচনায় যাব, যা ইতিহাসের পাতায় চিরকাল ছন্নাক করে লিখিত থাকে। আর তারপরে 1900 একদিকে কমরেড বিনয় চৌধুরী শিল্পাঞ্চলের দিকে, তখনও দুর্গাপুর সেভাবে গড়ে ওঠে, তখন শুধু আসানসোল শিল্পাঞ্চল, আসানসোল, বার্নপুর ঘিরে, রানীগঞ্জ পেপার মিল, এইসব ঘিরে। আর এদিকে গ্রামাঞ্চলে কমরেড সুবোধ চৌধুরী, সব থেকে দীর্ঘদিনের আমাদের জেলার পার্টি সম্পাদক। 1971 সালেও তিনি সম্পাদক নির্বাচিত হয়েছেন, অষ্টমবারে, কিন্তু পারেননি। বাচ্চাদের প্রতি কি, কম বয়সের ছেলেদের প্রতি, উনি জেলা সম্পাদক হলো অন্ততপক্ষে 10 দিন 15 দিন অন্তর একবার করে কাটোয়া আসতে, একদিন দুদিন থেকে আবার চলে। আমরা যখন অফিসে যেতাম, স্কুল শেষ দিকে কলেজে ঢুকেছি, একবারে কাছে বসিয়ে, মানে বলতে মানে ইচ্ছে করছে যে কোলে বসিয়ে যদি বলাই, কেমনভাবে লালন পালন করেছেন, কেমন করে গড়ে তুলতে হয় কম বয়সের ছেলে। পার্টিতে কোনো সিদ্ধান্ত ছিল না, কিন্তু তারা বুঝেছেন তাদের অভিজ্ঞতার প্রদান। সেই কমরেড সুবোধ চৌধুরী
সাইবারি কেসের মিথ্যে মামলায় তাকে হচ্ছে আসামি করা, প্রধান আসামি। জীবন্ত অথবা মৃত সুবোধ চৌধুরীকে ধরার জন্য 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা। 1971 সাল পর্যন্ত কার্যত প্রায় শেষ দিকে তিনি তাকে বাইরে পাঠিয়ে দিতে বাধ্য হয়, কারণ কোনো চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে না তার আত্মগোপন থাকাকালীন অবস্থায়। শরীরটাও তখন ভেঙে গেছে, প্যারালাইসিস হয়েছে, রক্তচাপ বেড়েছে। তিনি শেষ দিকে ছটফট করছিলেন ফেরার জন্য। তিনি কমরেড বিনয় চৌধুরীকে বলেছিলেন, আমাকে যদি তোমরা না নিয়ে যাও এরপরে এখান থেকে আমি যা খুশি করে ফেলতে পারি। 27 আগস্ট কমরেড বিনয় দা, কমরেড হরমোহন দা, এদের দুজনের আনতে যাওয়ার কথা ছিল সুবোধদাকে পাটনাতে, কিন্তু যেতে হয়নি। 26 আগস্ট তার প্রয়াণ ঘটে। সমস্ত শেষকৃত্য শেষ হয়ে যাওয়ার পরে পার্টি ঘোষণা করে সন্ধ্যেবেলায়, এবং তখন তো টেলিভিশন ছিল না, রেডিওতে স্থানীয় সংবাদে হচ্ছে প্রচার করা হয় যে সুবোধ চৌধুরী হচ্ছে মারা গেল পাটনাতে। আমাদের জেলায় বলগোনার পাশে পাটনা বলে একটা গ্রাম আছে, অনেকে জানেন। পুলিশ ভাবলে বোধহয় এখানে গোটা পাটনা গ্রাম এবং তছনছ করে ফেলে, গোটা আশপাশের সমস্ত শ্মশান ঘাট। কিন্তু পরে বোঝে যে পাটনা নয়, বিহার। এই কমরেড সুবোধ চৌধুরীর জীবন। তরুণ কমরেডদের কেমন করে হচ্ছে সামনে নিয়ে আসতে হয়, কেমন করে হচ্ছে লালন পালন করতে হয়, কেমন করে তাদের নার্সিং করতে হয়, কমরেড সুবোধ চৌধুরীর জীবন থেকে সে শুধু মুখে বলতেন। যে কোনো আক্রমণ, যে কোনো বিপদের মুখে দাঁড়িয়ে তিনি সঙ্গে দাঁড়িয়ে থাকতেন, আমি আছি। আমি উদাহরণ দিয়ে বেশি সময় নষ্ট করব। যে কোনো আক্রমণের সামনে দাঁড়িয়ে তোমরা এখানে এদিকটা সামলাও, আমি এদিকে সামলাচ্ছি। মৃত্যুর তো বয়স হয়নি, মাত্র 58 বছর বয়সে চলে গেলেন সব। ফলে কমরেড সুবোধ চৌধুরী প্রয়াণ দিবসে দাঁড়িয়ে আমাদের তার সারা জীবনের যে হচ্ছে লড়াই, আমৃত্যু, মানুষের মুক্তির জন্য, মানুষের শোষণ মুক্তি, সমাজ প্রতিষ্ঠার জন্য তার লড়াই, তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকে চলমান ইতিহাসের গতি প্রকৃতিকে বুঝে নিয়ে গেল, সেই মতো নিজেদেরকে গড়ে তুলতে হবে, সেই মতো হচ্ছে সংগঠনকে পরিচালনা করতে হবে। তবেই আমরা কমরেড সুবোধ চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে পারব। এই আশা রেখে আবার আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে কমরেড সুবোধ চৌধুরীর অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার কথা শেষ করছি। কমরেড সুবোধ চৌধুরী, লাল সেবা। এখন প্রয়াত জেলা সম্পাদক সুবোধ চৌধুরীর স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে বলবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, পূর্ব বর্ধমান জেলার সম্পাদক কমরেড সৈয়দ হোসেন। আমি সৈয়দদাকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। সাথী সভাপতি এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন আমাদের পার্টির রাজ্য তথা সর্বভারতীয় নেতৃত্ব, গণ আন্দোলনের অন্যতম নেতা, কৃষক আন্দোলনের অন্যতম নেতা শ্রদ্ধেয় সূর্যদা, উপস্থিত আছেন আমাদের জেলার প্রাক্তন জেলা সম্পাদক, আপনাদের সকলের পরিচিত শ্রদ্ধেয় অচিন্তদা, আমার সহকর্মী, জেলা কমিটির সদস্যগণ এবং এখানে উপস্থিত আজকের এই প্রয়াণ দিবসের আলোচনা সভায় যারা এসেছেন, আমি আমাদের পার্টি জেলা কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাই কাটোয়া শহর এরিয়া কমিটিকে সুবোধদার প্রয়াণে এই দিবসটিকে প্রতিটা বছর বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করে যাওয়ার জন্য।
ইতিমধ্যে অচিন্তদা বলেছেন সুভদ্রার জীবনের কিছু কথা। মূল আলোচনা সূর্যদা বলবেন, আপনারা শুনবেন, আমি সেই দিকে যেতে চাই না। আমি সুভদ্রা সম্পর্কে 2-3টে বিষয় যা অনেকের প্রশ্নের মধ্যে থাকে সেই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করে নিতে চাই। অনেকে কথা জিজ্ঞাসা করেন যে কাটোয়ার সুবোধ চৌধুরী, অগ্রদ্বীপের সুবোধ চৌধুরী আর চট্টগ্রামের যুব বিদ্রোহের সুবোধ চৌধুরী কি এক? অচিন্তদা বলেছেন কাটোয়ার সুবোধ চৌধুরী কী করে চট্টগ্রাম যুব বিদ্রোহের সুবোধ চৌধুরীতে পরিণত হয়েছিলেন। তার জীবনের একটি ছোট্ট ঘটনা। ক্লাস 8-এ পড়েন, গ্রামে হাই স্কুল নেই, কাটোয়া শহরের নেই, ফলে এখানে থেকে হোস্টেলে থেকে পড়াশোনা করতেন। কাটোয়া বাড়ি হোস্টেল ফিরছেন, তখন চলছে বিদেশি দ্রব্য বর্জনের আন্দোলন। যারা বিদেশি দ্রব্য বর্জনের আন্দোলন সংগঠিত করেছিলেন তারা আগুনে বিদেশি দ্রব্য পোড়াচ্ছেন। রাস্তা দিয়ে যেতে যেতে তিনি দেখেন এবং নিজের জামা খুলে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলেন। তার পরিবার বোঝে যে যদি কাটোয়াতে থাকে তাহলে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হবে, এই জন্য মামার বাড়ি চট্টগ্রামে পাঠিয়ে দেন। সেখানে কিভাবে গণেশদা সূর্য সেনের সঙ্গে পরিচয় হয়েছিল অচিন্তদা বলেছেন। তাকে যা যা দায়িত্ব দেওয়া হয়েছে যুব বিদ্রোহের, সাফল্যের সঙ্গে সেই দায়িত্ব তিনি পালন করেছেন। প্রথম দায়িত্ব ছিল তাদের যে সেনাবাহিনীর ব্যারাকগুলি, তাদের যে অফিসার, তাদের যে কেন্দ্র, সেখানে কিভাবে কাজ সংগঠিত হয় তার একটা রিপোর্ট তৈরি করা। সূর্য সেন দায়িত্ব দিয়েছিলেন, সে দায়িত্ব তিনি সাফল্যের সঙ্গে পালন করেন। আর তার ফলেই যুব বিদ্রোহের ডাক দেওয়া হয়। যখন জালালাবাদ শহরে যুদ্ধ চলছে ব্রিটিশ বাহিনীর সঙ্গে, একটার পর একজন শহীদ হয়ে যাচ্ছেন, তখন সূর্য সেন এটা বুঝেছিলেন একই জায়গা থেকে যুদ্ধ করলে একজনও বেঁচে ফিরতে পারবে না, সবাই আক্রান্ত হয়ে যাবে। এই জন্য সুবোধ চৌধুরীকে দায়িত্ব দিয়েছিলেন আলাদা একটা ফ্রন্ট খোলা। ওইখান থেকে ফিরে এসে নিচে নেমে আলাদা ফ্রন্ট খুলেছিলেন এবং সেই ফ্রন্টে আলাদা যুদ্ধ সংগঠিত করেন এবং তার ফলে দুটো জায়গাতেই একাধিক যারা যুব বিদ্রোহী তারা মৃত্যুবরণ করেন, শহীদের মৃত্যুবরণ করেন এবং গ্রেপ্তার হন। যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের মধ্যে গণেশ ঘোষ, সুভদ্রা এরা ছিলেন। একই সঙ্গে মুক্তি পান। মানুষের মধ্যে প্রশ্ন, যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য 16 বছর কারান্তরে থাকলেন, 8 বছর আন্দামান সেলুলার জেলে আর 8 বছর আমাদের রাজ্যের তৎকালীন বাংলার ঢাকা এবং আলিপুর সেন্ট্রাল জেলে বাকি 8 বছর কাটান। এই যে 16 বছর জেলে রইলেন, স্বাধীন দেশ স্বাধীন হওয়ার পরও তাকে একাধিকবার আত্মগোপনে যেতে হয়। দেশ স্বাধীন হওয়ার পরও তার জীবনের বড় অংশই কাটে আত্মগোপন অবস্থায় কমিউনিস্ট পার্টির কাজ করার মধ্যে দিয়ে। যে জায়গাটা সব থেকে বেশি আলোচিত হয় তা হচ্ছে যুব বিদ্রোহের তার অংশগ্রহণ। কিন্তু আরেকটা দিক, যে দিকটা অনেক বেশি আমাদের দেশের মানুষ তাদের কাছে অনেক বেশি প্রযোজ্য, তা হচ্ছে তার জীবনের তার পরবর্তী অধ্যায়। সামন্ততন্ত্রের বিরুদ্ধে সংগ্রামে কমরেড সুবোধ চৌধুরীর ভূমিকা আজকের সময়ে সকলেই হচ্ছে যে স্মরণ করে। যখন তিনি ফিরে এলেন গ্রামে, তখন গ্রামে মল্লিকদের, জমিদারদের তীব্র শোষণের জ্বালায় গোটা অগ্রদ্বীপ অঞ্চল, সেখানে একটার পর একটা গ্রামে জমিদারদের শাসন চলছে। তিনি এখানে আসার পর মানুষের সঙ্গে আলোচনা করতে করতে এটা বুঝেছিলেন যেই পরিবেশের পরিবর্তন না করলে, কৃষকদের, জমিদারদের হাত থেকে রক্ষা করতে না পারলে আমাদের দেশের কৃষক বাঁচবে না। তিনি তাদের কাছে যান এবং ধীরে ধীরে তাদের সংগঠিত করার চেষ্টা করেন। আজও আমরা যা দেখি যে শাসক শ্রেণী চিরদিন জনগণকে বিরক্ত করার মধ্যে দিয়ে তারা তার শাসন এবং শোষণের কাজ চালিয়ে যায়। আর তৎকালীন সময়ে জমিদাররাও ওই একইভাবে বিভক্ত করত। ঠিক ওই একইভাবে একেবারে ওই যে অগ্রদ্বীপ এলাকার কৃষকদের দুটি অংশে বিভক্ত করে রেখেছিল জমিদাররা। একদিকে দুগ্ধ চাষিদের, যারা বেশিরভাগ অংশই জমিদারদের পক্ষে ছিল, আর একদিকে
যারা সাধারণ কৃষক, যে কৃষকের ওপর চলত নির্মম শোষণ। এটা বুঝেছিলেন সুবোধদা যে এই সমস্ত অংশকে, শোষিত অংশকে ঐক্যবদ্ধ করতে না পারলে সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে আঘাত করা যাবে না, জমিদারদের বিরুদ্ধে কৃষককে সংগঠিত করতে না পারলে, সব অংশের কৃষককে সংগঠিত করতে না পারলে শোষণের বিরুদ্ধে লড়াইকেও এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তাহলে তার প্রথম কাজ ছিল যারা সব থেকে শোষিত অংশ, এই কৃষকের সাধারণ অংশ যারা বাস করত, তাদেরকে ঐক্যবদ্ধ করার, গোপীনাথ পাড়ায় তাদের বসবাস ছিল, তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এবং সেই জায়গায় ওটবন্দি প্রথা, সেই স্লোগানকে তিনি সামনে নিয়ে আসেন, ওটবন্দি প্রথার বিরোধিতা করো, এই স্লোগানকে সামনে নিয়ে এসে কৃষকদের সংগঠিত করার চেষ্টা করেন। ওটবন্দি প্রথা সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে জমিদাররা এই অগ্রদ্বীপ এলাকায় বিশাল অংশে যেখানে চাষযোগ্য ছিল না, প্রতিটা বছরই কিছু খাজনার বিনিময়ে 100 থেকে 200 টাকা খাজনার বিনিময়ে সাধারণ কৃষককে সেই জমি বিলি করা হতো এবং আচর জমি যাকে কোনো কোদাল করেনি সেই জমি কৃষক হাসিল করত, সেই জমি কৃষক চাষ করত, কিন্তু যখন ফসল ফলতো তখন গয়লাদের জমি ছেড়ে দেওয়া হতো গরুকে, তাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে সেই ধানে হচ্ছে লাগিয়ে দেওয়া হতো। ফলে কৃষক তার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হতো এবং একদিক থেকে টাকা আদায় করা হতো ঘোষেদের কাছ থেকে, আর কৃষককে সর্বশান্ত করে আবার সেই জমি কেড়ে নেওয়া হতো। একই বলতে হচ্ছে ওটবন্দি প্রথা, যে প্রথার মধ্যে দিয়ে দেওয়া হতো কৃষককে, আবার কৃষকের কাছ থেকে 1 বছরের মধ্যে সেই জমিকে কেড়ে নেওয়া হতো। এই অত্যাচারের বিরুদ্ধে সেখানে কৃষকদের সংগঠিত করার কাজ করেন। আমাদের একটা ধারণা আছে, আমরা ওপর থেকে যা সিদ্ধান্ত করে নিই সেইটার মানুষের কাছে নিয়ে গেলেই তার ভিত্তিতে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়। কিন্তু আমরা সুভাষ যেটা বুঝেছিলেন যে কৃষকের চেতনাকে যদি বাড়ানো না যায় তাহলে এই জমিদার এবং তাকে যারা প্রশ্রয় দেয়, গভর্নমেন্ট, রাষ্ট্র, তাদের বিরুদ্ধে সংগ্রাম চালানো যাবে না। এই জন্য কৃষকদের সচেতন করার জন্য তিনি প্রথম যে কাজ করেছিলেন সেই কাজ হচ্ছে পাঠশালা তৈরি করো, কৃষকদের শেখাও, কৃষকদের সচেতন করার চেষ্টা করো, এবং সেই কাজ তিনি প্রথম নিয়োজিত করেছিলেন। তিনি এটা বুঝেছিলেন একদিন স্লোগান দিলে, একদিন জমায়েত করলে জমিদারদের উচ্ছেদ করে দেওয়া যাবে না, সামন্ত শোষণকে বন্ধ করা যাবে না। এই জন্য তিনি 16 জনের একটা কমিটি তৈরি করেছিলেন। সেই কমিটি ধারাবাহিকভাবে একটার পর একটা গ্রামে তারা দিনের পর দিন প্রচার করেছে, কৃষকদের সংগঠিত করার চেষ্টা করেছে। তিনি এটা বুঝেছিলেন যে মানুষের ঐক্য, শোষিত মানুষের ঐক্যে দরকার। এই জন্য তিনি দায়িত্ব দিয়েছিলেন নির্দিষ্ট একজনকে, যে হচ্ছে ঘোষেদের, তাদের উপর যে শোষণ চলছে সেই শোষণের বিরুদ্ধে ঘোষেদের সচেতন করার কাজ। এবং তিনি যে স্লোগান তৈরি করেছিলেন সেটা হচ্ছে যারা কৃষক, যাদের গরু আছে সেই গরু চড়াবার জায়গা নির্দিষ্ট করতে হবে, গোচর দিতে হবে। এই জন্য সেই আন্দোলনের নাম হয়েছিল প্রথম থেকে গোচর আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে সেখানে 3 জন শহীদ, পরে হচ্ছে যে অগ্রদ্বীপে 3 জন হচ্ছে কমরেড হচ্ছে শহীদের মৃত্যুবরণ করেছেন। কারণ সুভাষ চৌধুরীর মানুষকে আকর্ষণ করার একটা ক্ষমতা ছিল। গোটা কাটোয়া মহকুমায় কমিউনিস্ট পার্টির বিকাশে কমরেড সুভদ্রার একটা বড় অবদান ছিল। চুম্বক যেমন আকর্ষণ করে, তিনি সেই রকম সাধারণকে আকর্ষণ করতে পারতেন, অগ্রবর্তী অংশকে আকর্ষণ করতে পারতেন। এবং আমরা দেখেছি একটার পর একটা এই ধরনের শ্রেষ্ঠ সন্তানেরা সুভদ্রার সংস্পর্শে এসে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়েছেন এবং আজীবন থেকে গেছেন। এবং শুধু সাধারণ অংশ না, যারা সেই সময়কালে কংগ্রেসের জেলার নেতৃত্ব দিতেন, তাদের একটা অংশ সুভদ্রার সঙ্গে আলোচনা করতে করতে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন এবং আজীবন কমিউনিস্ট পার্টিতে থেকেছেন, সুভদ্রার সঙ্গী হিসাবে কাজ করেছেন, বন্ধু হিসাবে কাজ করেছেন এবং আজীবন লাল ঝান্ডাকে কাঁধে নিয়ে তারা হচ্ছে বহন করেছে। একজন নেতা অসংখ্য কর্মী তৈরি করার উদাহরণ কমরেড সুবোধ চৌধুরী। যেভাবে আকর্ষণ করতে পারতেন, যেভাবে পার্টির মতাদর্শ তাদের কাছে নিয়ে যেতে পারতেন, তাতে আমাদের এলাকা শুধু কাটোয়া সাব ডিভিশন না, গোটা বর্ধমান জেলা তাতে অনুপ্রাণিত করেছে।
যেমন অগ্রদ্বীপের কৃষক আন্দোলন কাটোয়া মহকুমাতে কৃষকদের সংগঠিত করেছে, তেমনি অগ্রদ্বীপের কৃষক আন্দোলন গোটা বর্ধমান জেলায় সাধারণ কৃষকদের ঐক্যবদ্ধ হতে সাহায্য করেছে। কমরেড সুবোধদার সামন্ততন্ত্রের বিরুদ্ধে এই লড়াই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি শেষ কথা যেটা বলতে চাই তা হচ্ছে এই যে আজকে সুবোধদা নেই, আজকে সেই সামন্ততন্ত্রের জমিদাররা নেই, কিন্তু আজও পর্যন্ত গ্রামে আধা সামন্ততন্ত্রের শোষণ আছে। এই শোষণের বিরুদ্ধে সুবোধদার স্মরণ সভায়, সুবোধদার প্রয়াণ দিবসে আমাদের সেই শ্রদ্ধা, আমাদের সেই শপথ গ্রহণ করা উচিত যে আজকের সময়েও সামন্ততন্ত্রের অবশেষের বিরুদ্ধে আমাদের সংগ্রাম সংগঠিত করতে হবে। আজও পর্যন্ত গ্রামে অসংখ্যভাবে আজও শোষণের কাজ চলছে। আপনারা জানেন চুক্তিতে সাধারণ কৃষক জমি দেয় বছরে 3 থেকে 4 হাজার টাকা নিয়ে, এটা সামন্ত শোষণের একটা উল্লেখযোগ্য অবদান। আজও আপনারা জানেন যে ট্রাক্টর ভাড়া হারভেস্টারের মধ্যে দিয়ে কিভাবে কৃষকদের শোষণ করছে আজকে নব্য ধনীর একটা অংশ, যার মধ্যে দিয়ে সাধারণ কৃষকের ওপর শোষণকে তীব্রভাবে নামিয়ে নিয়ে আসা হচ্ছে। আজও আমাদের দেশে গ্রামের মানুষের উপর, কৃষকের উপর শোষণ চলছে, বাজারকে শোষণ করাচ্ছে, গোটা বাজারকে আজকে নিয়ন্ত্রণ করছে কর্পোরেট। কৃষক সেই কর্পোরেটের শোষণেরও সমানভাবে কর্পোরেটের দ্বারা হচ্ছে শোষিত হচ্ছে কৃষক। তাহলে আজকের সময়ে আমাদের এই বিরুদ্ধে সংগ্রাম আমাদের অনিবার্য হয়ে পড়েছে। সুবোধদার স্মরণ সভায় আমরা আশা করব যে আমাদের সমস্ত এই এলাকার সমস্ত মানুষকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করব, সব ধরনের শোষণের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করব। আজকে অতীতের মতো শোষণ নেই, আজকে মল্লিকরা আজকে শোষণের জায়গায় নেই, অগ্রদ্বীপের মল্লিকরা নেই, অন্য যারা শোষক ছিল তারা সেই জায়গায় নেই, কিন্তু শোষণের নতুন রূপগুলি তৈরি হচ্ছে, নতুন ধারা তৈরি হচ্ছে, এগুলো আমাদের আয়ত্ত করতে হবে এবং তার ভিত্তিতে সুবোধদা যেভাবে মানুষকে সংগঠিত করেছেন, সচেতন করেছেন, সেই কাজ করতে হবে। আমি কেতুগ্রামে গেলাম, কেতুগ্রামের কমরেড বলছিলেন যে কেমন করে নব্য ধনীরা গ্রামে ডিপ টুয়েল সাবমার্সেবল, গভর্নমেন্টের যে ডিপ টুয়েল লিভার লিফটিং তাকে হচ্ছে যে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে ব্যক্তিগত সাবমার্সেবলের জলের মধ্যে দিয়ে সেই জমিকে তারা নিজেরা নিয়ে আসতে পারেন। নব্য ধনীরা এইভাবে তারা শোষণকে নির্দিষ্ট করছে, তাদের শোষণের কাজ চালিয়ে যাচ্ছে। গত বছর যে হারভেস্টারের মূল্য ছিল 2200 টাকা, যেই বৃষ্টি হয়ে গেল এবছর ধান তোলার সময় সেই হারভেস্টারের মালিক তার ঘন্টা পিছু তার ধার্য করে দিল 3.5 থেকে 4 হাজার টাকা, বিপুল মুনাফা। এই শোষণের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, আমরা তাহলে প্রকৃতপক্ষে সুবোধদার প্রতি শ্রদ্ধা জানাতে পারবো। আমি আশা করব আমাদের এখানে উপস্থিত যারা আমরা আছি আমরা সকলে সেই প্রতিজ্ঞায় আমরা গ্রহণ করব, যাতে যে লক্ষ্য নিয়ে তিনি পথ চলা শুরু করেছিলেন, যে উদ্দেশ্য নিয়ে তিনি আমাদের এলাকায়, আমাদের জেলায়, আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তা হচ্ছে শোষণ মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্য নিয়ে আমরা পথ হাঁটবো, এই কথা বলে আপনাদের আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করব। আমরা আমাদের আজকের যে নির্দিষ্ট বিষয়ে আলোচনা সভা, সেই আলোচনা সভায় যাওয়ার আগে আজকের সময়ে প্রাসঙ্গিক আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করার জন্য আমি আহ্বান করছি শিক্ষক শ্রী তুহিন ব্যানার্জিকে। নমস্কার। সভায় উপস্থিত সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। শুরুতে একটি রবীন্দ্রসঙ্গীত। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলায় ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে, যে জন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে
আলোচনা সভায় যাওয়ার আগে আমাদের কাটোয়া শহরের পার্টির অন্যতম সংগঠক শিক্ষক আন্দোলনের নেতা কমরেড অরিন্ময় চট্টোপাধ্যায় জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের জন্য 20,000 টাকা কমরেড সূর্য মিশ্রের হাতে তুলে দেবে। আমি মাস্টারমশাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাস্টারমশাইকে, অভিনন্দন মাস্টারমশাইকে। আমরা আজকের আমাদের যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমাদের অভিভাবক, আমাদের শিক্ষক কমরেড সূর্যকান্ত মিশ্রকে তার বক্তব্য উত্থাপন করার জন্য আহ্বান করছি। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সাথী বন্ধুগণ, ভাইয়েরা, বোনেরা, আমি প্রথমে কমরেড সুবোধ চৌধুরী স্মৃতির উদ্দেশ্যে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা কাউকে স্মরণ করি তাঁদের যে শিক্ষা, সেগুলো স্মরণ করার জন্য, এবং শিক্ষা খালি স্মরণ করলে কিছু হয় না, সেগুলোকে আজকের পরিপ্রেক্ষিতে কীভাবে ব্যবহার করতে হবে সেটা বুঝে নেওয়ার জন্য, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা করার জন্য। এক বড় দার্শনিক ছিলেন লাতিন আমেরিকায়, তিনি খুব ছোটো করে বলতেন যে বেস্ট ওয়ে অফ সেইং ইজ ডুইং, মানে সবচেয়ে বড় কাজ হচ্ছে যে যেটা বলছি সেটা করাটাই হচ্ছে বলার চাইতে গুরুত্বপূর্ণ। কাজে সেই দৃষ্টিভঙ্গিতে তাকে আমাদের নেতৃবৃন্দ স্মরণ করেছেন। আমি আপনাদের কাছে সবিনয়ে এইটুকু বলতে পারি যে আমি তাঁদের চেয়ে বেশি জানি না সুবোধদা সম্পর্কে, কারণ তিনি কমরেড সুবোধ চৌধুরী, তাঁর একটা প্রজন্ম, যে প্রজন্ম আমাদের মধ্যে নেই বললেই চলে, সেই প্রজন্মের আমি তো খেয়াল করতে পারছি না। আর মানে এই সময় আর কে সব কিছু আছেন। কথা হচ্ছে যে আমি যা জানি, এখানে যা নেতৃবৃন্দ বলেছেন তার চেয়ে বেশি কিছু জানি না। তাঁরা যা লিখেছেন সেটা আমি পড়েছি। আর আপনারা শুনলেন যে আমি যে জেলায় প্রথম কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসি, মেদিনীপুর জেলায়, সেখানে আমাদের অবিভক্ত জেলা যখন ভাগ হয় তখন, এবং স্বাধীনতার পরে পরে তখন একবার 48 সালে কমরেড সুকুমার সেনগুপ্ত, যিনি আসলে এই জেলার লোক, এটা একটা সম্পর্ক আমাদের মেদিনীপুর জেলার বর্ধমান জেলার মধ্যে, যে তিনি এই জেলার মানুষ, পড়েছিলেন মেদিনীপুর কলেজে। আর ওখানকার পরপর 3 জন ব্রিটিশ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের হত্যা করার, তৃতীয় যেটা বার্জ মার্ডার কেস বলা হয়, তাকে যেতে হয়েছিল। বয়স 18 ছিল, ফাঁসি হয়নি, কিন্তু আন্দোলনে। আর সুবোধদার সঙ্গে তার একটা বিশাল একটা সখ্য ছিল, সেটা এখানকার কমরেডরা, প্রাচীন কমরেডরা বিশেষ করে তারা জানেন। তিনি এখানেও কিছুদিন কাজ করেছেন। তার কাছ থেকে আমরা শুনেছি, যেরকম আপনারা শুনলেন, যেটা অত্যন্ত বিরোধীকে বলেছেন, যে তিনি কীরকম করে ছোটদের 17, 18, 19, 20 এদের কী করে নিয়ে আসে, তাদের খালি তো নিয়ে এলে হয় না, তাদের ভালোবাসতে হয়, তাদের স্নেহ করতে হয়, তাদের বিশ্বাস পেতে হয়, এবং
তাদের অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা তাদের দিতে হয়, পথ দেখাতে হয়, ঠিক পথে রাখতে হয়, অনেক কাজ। এই কাজ যে দৃষ্টান্ত, সেটা আমরা সেই প্রজন্মের কাছ থেকে পেয়েছি। কাজে আমি এটুকুই খালি বলতে পারি যে আজকের দিনে যদি কেউ একটা শপথ নিতে চায়, সেটা হচ্ছে সুবোধদার এই অবদানগুলিকে বা ওই প্রজন্মের এইরকম আমাদের বারবার স্মরণ করতে হবে, নিজের মধ্যে অনুসন্ধান করার জন্যে যে আমরা কি তাদের কাছাকাছি পৌঁছবার যোগ্যতা অর্জন করেছি, কতটা ফাঁক আছে, সে ফাঁক কি আমরা পূরণ করতে পারবো, তবেই যে স্মরণ করার সেটা প্রকৃত অর্থে আমরা যে উদ্দেশ্যে করি এই সভা, সেই কাজ আমরা করতে পারব। আমি মূলত আমাকে যে বিষয়ে বলতে বলা হয়েছে সেগুলো সম্পর্কে আমার বক্তব্য সীমিত রাখব। প্রথম কথা হচ্ছে, এই অনেকগুলো নিয়ম আছে, নিয়ম মানে নয়া আছে, নিও ফ্যাসিজম, নয়া ফ্যাসিবাদ, নিও লিবারালিজম, নব্য উদারবাদ, নয়া উদারবাদ, যাই বলেন। আমি ওসব বলে শেষ করতে পারবো না, কিন্তু আমি বলতে চাচ্ছি এটা, এই নয়া শব্দগুলো মানে হচ্ছে যে একটা পুরনো কিছু ছিল, এখন নতুন আকারে সেটা দেখা যাচ্ছে, এটা বোঝার কোনো অসুবিধা নেই। তার মানে যখন আমি বলছি নয়া ফ্যাসিবাদ, তার মানে পুরনো ফ্যাসিবাদ একটা ছিল। যখন আমি বলছি নয়া উদারবাদ, তখন বুঝতে হবে যে পুরনো উদারবাদ বলে কিছু একটা ছিল, উদারনীতি কিছু ছিল। এইরকম নয়া যখন বলি তখন পুরনো, তখন আমরা কেন বলি নয়া? কারণ কোনো জিনিস এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। আমরা যে সময়ের কথা আলোচনা করছি সেই সময় আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই সময়, এটা এক জায়গায় নয়, সব কিছু গতিশীল। সারা বিশ্বের প্রকৃতিতে আপনি এমন কিছু পাবেন না যা একদম নিশ্চল হয়ে আছে, সব গতির মধ্যে আছে। যেহেতু সব কিছু গতির মধ্যে আছে, পরিবর্তন হয়, সেহেতু একটা স্থির ধারণা যে এইটা আমরা শিখেছি, এইটাই আমরা থাকবো, তা হয় না। তাকে আমাকে সময় উপযোগী করতে হয়, বুঝে নিতে হয়। সময় উপযোগী করার নামে তাকে আমি খাটো করতে পারি না, বা সময় উপযোগী করার নামে আমি তাকে বিকৃত করতে পারি না। যাই হোক, এই প্রসঙ্গে আমি খালি শুরুতে আপনাদের বলতে চাই যে একটা সাধারণ বোঝাপড়া আমরা মনে করি যে সেটা অনেকে সহমত হন, যে যখন আমরা বলছি নয়া ফ্যাসিবাদ ইত্যাদি, তখন বুঝতে হবে যে উৎসটা কোথায়, সেই উৎসের সন্ধানে যেতে হয়। এবং সেই উৎস যদি শুরু করতে হয় আলোচনা, তাহলে এটা নয়া উদারবাদ দিয়ে শুরু করা উচিত। এটা অর্থনীতির বেলায় প্রয়োজ্য। এটা নয়া ফ্যাসিবাদ, নয়া উদারবাদ, এইসব নয়া যখন করি, এগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ কী এমন ছিল যখন ফ্যাসিবাদ গত শতাব্দীতে, হিটলার, মুসোলিনি, এসব নাম আমরা শুনেছি, পড়েছি, আমরা ইতিহাস জানি, অনেকে ছবি দেখে থাকবেন, সিনেমা ইত্যাদি। এবং তার সঙ্গে এই বর্তমান ফ্যাসিবাদ, কিন্তু এর জন্ম হচ্ছে যা এখান থেকে রাজনৈতিক, অর্থনৈতিক মানে যে ভিত্তি, সেগুলোই যেতে হবে। খালি এই নয় যে আমরা এগুলোকে আলাদা আলাদা করে দেখতে পারি, এগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। যদি কেউ, আমরা পুরনো দিনের কথা অবশ্যই আমি বলতে পারি যে আমার বেলায় আমি বলতে পারবো না তো যে আমি ওই পুরনো ফ্যাসিবাদ দেখি, আবার ইতিহাসে পড়েছি, বইপত্রে পড়েছি, কিন্তু নয়া ফ্যাসিবাদ আমাদের অভিজ্ঞতায় দেখছি। কিন্তু যেটা বললাম যে অর্থনীতির দিক থেকে যে কথাগুলো আমরা বলি, এই নয়া উদারবাদ, পুরনো উদারবাদ, এটা খানিকটা আমরা বলতে পারি যে খানিকটা আমরা দেখেছি। কারণ এর সঙ্গে স্বাধীনতা, তারপর এবং এই পুরনো কিছু জিনিস
যা কিছুদিন টিকেছিল এখন ক্রমশ আর দেখা যাচ্ছে না। বিলীন হয়ে যায়নি সম্পূর্ণ, কিন্তু অস্পষ্ট সেই রকম কিছু জিনিস আমার মনে হয় এটা দিয়ে শুরু করা ভালো। আচ্ছা, উদারবাদ কথাটা তো শোনায় ভালো, উদার, সবাই উদার হতে চান, উদার হওয়া উচিত, কিন্তু এই উদারবাদের সঙ্গে এই যে উদারবাদ আমরা আলোচনা করছি এটা মোটেই উদারবাদ না। হ্যাঁ, এটা উদার কিসের জন্য? পুঁজির জন্য। পরবর্তীকালে দেখবো বৃহৎ পুঁজির জন্য, পরবর্তীকালে দেখবো আমরা লুটেরা পুঁজির জন্য। সুতরাং উদার তাদের জন্য, উদার মানে সাধারণ মানুষের জন্য উদার, যাকে কিনে খেতে হয়, বাঁচতে হয়, ঘর চালাতে হয়, সংসার চালাতে হয়, মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয়, কাজ পায় না হচ্ছিল, তার মধ্যে যা পায় মজুরি তা দিয়ে চলতে হয়, যারা এখনও বিশ্বের প্রায় অর্ধেকের বেশি অংশ। এর ছাড়া মাঝখানে একটা অংশ আছে মধ্যবিত্ত ইত্যাদি যাদের আমরা বলি, তার মধ্যে আবার নিম্ন উচ্চ মধ্যবিত্ত এরকম ভাগ ইত্যাদি আছে। এই কোনো অংশের মানুষের জন্য উদার নয়, সমগ্র দেশবাসীর জন্যই উদার নয়। দেশের স্বাধীনতা এটার জন্যে এত লড়াই লড়েছেন, এত শহীদ জীবন দিয়েছেন, আপনারা একটা প্রেক্ষাপট শুনেছেন। সেই মানুষের জন্য, আমাদের দেশের স্বার্থের জন্য, সেটা উদারবাদ, অথচ তার নাম উদারবাদ। যাই হোক, যেটা সাহেবরা যখন একটা কিছু লিখে আমরা তার বাংলায় করার চেষ্টা করি, খুব কমই হয় যে আমরা বাংলায় লিখলাম, ওরা ইংরেজি করবার কি জার্মান করবার চেষ্টা করলো, সেটা হয় একদম হয় না আমি বলছি না, কিন্তু খুব কম হয়। এখন ওরা লিখেছিল তখন লিখেছেন যারা, তারা লিখেছেন যে লিবারালিজম মানে বাংলায় উদারবাদ। এই উদারবাদটা পুরনো, এটাকে বলা যায় যে এটা খানিকটা কী বলে বিংশ শতাব্দীর শুরুতে, গত শতাব্দীর শুরুর দিকে এটা হয়েছিল, যখন পুঁজিবাদের সংকট বাড়ছিল। বিশেষ করে যদি 1930 এরকম একটা ধরা যায়, 1930 সাল বা এরকম, তখন একটা খুব বড় সংকট হয়েছিল, অর্থনীতির সংকট সারা পৃথিবীতে। সেই সংকটকে, যাকে গ্রেট ডিপ্রেশন ইংরেজিতে বলে, এত বড় সংকট, সেই জন্যে সেই একটা সংকটের সময় অর্থনীতিতে। এখন সংকট যেখানে পুঁজিবাদী অর্থনীতি, যে পুঁজিবাদী অর্থনীতির মধ্যে পরিকল্পনার কোনো জায়গা নেই, পুঁজি নিজের নিজস্ব নিয়মে চলে, অর্থনীতির নিয়মে চলে, কিন্তু পুঁজিকে আমাকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে পরিকল্পনা করতে হবে। যেটা আপনারা জানেন যে আমাদের নেহরু প্রধানমন্ত্রী হওয়ার পর প্ল্যানিং কমিশন ইত্যাদি এইসব তৈরি হয়েছিল। তার আগে, স্বাধীনতার আগে সুভাষ বোস তাঁরা একটা চেষ্টা করেছিলেন যে কংগ্রেসের একটা প্ল্যানিং বোর্ড কমিশন কিছু একটা থাকা দরকার, পরিকল্পনা থাকা দরকার, আমরা কী চাই, অর্থনীতির কী করতে চাই। সুতরাং তখনকার উদারবাদ পশ্চিমে, যেটা যারা অর্থনীতি চর্চা করেন তারা নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেশি ভালো করে জানবেন যে কেইনস, তার একটা অবদান আছে। সেই কারণ তিনি এটা অর্থনীতি, কিন্তু তার স্বাভাবিকভাবে তাহলে যাদের কী বলে মালিক পক্ষ, তাদের পুঁজির মালিক যারা, তাদের পক্ষে তিনি চাইছিলেন না যে ব্যবস্থাটা সংকট হোক, সে সংকট থেকে উত্তরণের কী উপায় আছে তিনি কিছু পথ দেখিয়েছিলেন। আমি সহজ কথায় বলতে পারি, যারা পৃথিবীর ইতিহাস জানেন তারা জানেন, আর যারা গেছেন তারা তো দেখেছেন চোখে। একটা সময় যা ছিল যে এই ব্রিটেনে, যেখানে এখন যা আমেরিকার কথা আমি বাদ দিলাম, ব্রিটেনে এখানে কী বলে ওদের এই যে স্বাস্থ্য পরিষেবা, একটা ন্যাশনাল হেলথ সার্ভিস বলে একটা জিনিস হয়েছিল। অর্থাৎ জাতীয় স্তরে একটা সরকার তার পরিকল্পনা করে ওদের একটা স্বাস্থ্য, আপনার যদি অসুখ হয় তাহলে একজন নার্স আসবে, একজন কেউ আসবে, দেখবে এটা ওটা কি ভর্তি করার দরকার নাকি, কিছু একটা প্রাথমিকভাবে করলে হবে, এসে দেখবে।
ভর্তি হলে তো আপনাকে পয়সাপত্র দিতে হতো না, কিছু পরিবহনে সেখানে রাষ্ট্রায়ত্ত করা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যেটা উনি করেছিলেন সেটা সেই দিক দিয়ে উদারপন্থী, কিন্তু সেটার মূল লক্ষ্য ছিল যে পুঁজিবাদের সংকটটা যেটা হচ্ছে, পুঁজিবাদের বড় সংকটের কারণ হচ্ছে পুঁজিতে যা তৈরি হয় সেগুলো যদি লোকের হাতে পয়সা না থাকে কিনবে, কেনার ক্ষমতা তখন মানুষের কমবে, বেশি বেশি মানুষের কেনার ক্ষমতা কমতে থাকবে, তাহলে আপনাদের পুঁজিপতিরা যা তৈরি করছে সেসব পুঁজি বিক্রি হবে কোথায়? দোকান লাইনতে বিক্রি হবে। পুজো আসছে, আমি জানি না বাজার কীরকম আপচার্জ করে দেয়, কিন্তু সারা বিশ্বের যে হিসাব আছে, আমাদের দেশের যে হিসাব আছে, তার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে পর 7-8 বছর ধরে এটা প্রতি বছর বাড়তে আছে এই সংকটটা। অর্থাৎ মানুষের কেনার ক্ষমতা কমে যাচ্ছে এবং তাতে পুঁজির উৎপাদন যা হয় তা যদি বিক্রি না হয়, তার থেকে মুনাফা না হয়, তাহলে করবে কেন? বন্ধ হচ্ছে, কলকারখানা ছাঁটাই হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো সেটা একটা উদারবাদ ছিল। কানাডায় আমি দেখেছি নিজে যে এই অবশ্য ঠিক এই শতাব্দীতে নয়, হয়তো আমার ঠিক মনে পড়ছে না, সাল ফাল মনে থাকে না, তো এখন যখন দেখেছি যে ওখানে একটা স্বাস্থ্য ব্যবস্থা আছে, সরকারি ব্যবস্থা নেই, প্রাইভেট ব্যবস্থা আছে, বেসরকারি। কিন্তু আপনি গিয়ে বেসরকারি হাসপাতালে আপনার হলে আপনি দেখালেন, যে বিল হবে, যে খরচা হবে, সেটা সরকার দিয়ে দেবে আপনাকে। এটা একদিক দিয়ে উদারবাদ একরকম ছিল। যেরকম আমি অনেক কথা যেতে পারি, যে কিন্তু আমি বললাম যে ট্রান্সপোর্ট অর্থাৎ যাতায়াতে যে ট্রেন ইত্যাদি, কি ট্রাম, এসব সেখানে খরচ ইত্যাদি, সেখানে যা, অর্থাৎ মানুষের হাতে কিছু পয়সা দাও, তাদের কিছু সুবিধা দাও, তাদের কেনার ক্ষমতা বাড়ুক, তাহলে তোমার পুঁজিবাদ থাকবে, তা নাহলে থাকবে না। এটা ছিল পুরনো উদারবাদ। এবং এটা যদি আপনি দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তারপরেও পৃথিবী ধ্বংস হয়েছে, এত বড় যুদ্ধ হয়েছে ইত্যাদি, কিন্তু ধ্বংস হলে তো তাকে নির্মাণ করতে হবে। ফুল ভেঙে পড়েছে, উপর থেকে বোমা পড়েছে, এ হয়েছে, সে হয়েছে, সব ব্যবস্থা ভেঙে পড়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন, পানীয় জলের ব্যাপার সেও বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম সব অবস্থা। এই যে পুনর্নির্মাণ করতে হবে, তাতে অনেকের কাজের সংস্থান হবে, এটা বাধ্য করতে। এটা ভেঙে গেলে যদি আপনার সারা এরকম বড় বন্যায় ভাসিয়ে নিয়ে যায়, বড় ঝড়ে যদি কিছু উড়িয়ে নিয়ে যায়, তাহলে আপনাকে পুনর্গঠন করতে হয়, তাহলে আপনার খরচ করতে হবে কিছু, এবং সেখানে কিছু মানুষ কাজ পাবে, কর্মসংস্থান হবে, তাদের কিছু আয় হবে। এই যে ব্যাপারটা, এই জিনিসটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, মানে যেটা কি বলে, প্রথম বিশ্বযুদ্ধের সময় ও খানিকটা খুব কম হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা গেছে যে যারা বলছিলেন, আমি ঠিকই আমার বলতে লজ্জা করে না, যেটা ঠিক সেটা বলতে হয়, যে আমাদের তখন একটা পার্টি ছিল, কিন্তু তারা একটা পার্টি হোক, 3টা পার্টি হোক, কিন্তু সে থেকে কমিউনিস্ট পার্টির কথা বলছি, যতটাই হোক তাতে কিছু জানে আসে না। কথা হচ্ছে যে বামপন্থীরা অনেকে মনে করেছিলেন, আমাদের দেশের কথা খালি আমি বলছি না, পৃথিবীর অনেকে মনে করেছিলেন যে একটা বড় সংকট হবে, এরপরে আবার সংকট হবে এবং বিরাট ব্যাপার হবে, তখন আরেক ধাপ আমরা এগোতে পারবো। সমাজতন্ত্র এগিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, একটা মাত্র দেশ ছিল সোভিয়েত ইউনিয়ন, পূর্ব ইউরোপের দেশগুলোতে সমাজতন্ত্র কায়েম হলো, তারপরে চীনে হলো, ভিয়েতনামে হলো, কোরিয়ায় হলো, পরে কিউবায় হলো ইত্যাদি, এবং আরও কয়েকটা দেশে তারা শক্তিশালী ছিল, তারা এগোচ্ছিল। ফলে অন্য বামপন্থী শক্তিরা, এখানে কমিউনিস্টদের বাদ দিলে আমি বলছি, অন্য বামপন্থীরা তারা এগোচ্ছিলেন, বা যারা উদারপন্থী, তারা কংগ্রেস কী বলে কমিউনিস্ট না, বামপন্থী না, এরকম, তারাও কী বলে, সাধারণভাবে মানুষের পরিকল্পিত অর্থনীতি চান, সাধারণভাবে মানুষের জন্য কিছু কাজ করতে চান, তারাও এটা বুঝতে পারছিলেন না। কেউ মনে করছিলেন যে এই যে পুজোর মানে কি বলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরেকটা সংকট গভীর হবে, এবং তারপরে আবার একটা যুদ্ধ আসবে, আবার দুনিয়া বদলাবে ইত্যাদি ইত্যাদি। সেটা হয়নি, কিন্তু আসলে সংকট হয়নি। যদি বলা হয় পুঁজিবাদের স্বর্ণযুগ কখনো,
তাহলে সেটা হচ্ছে যুদ্ধোত্তর সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়। কারণ তখন যেহেতু এইসব পুনর্নির্মাণ এইসব হতে লাগলো, তখন লোকে কাজ পেল এবং অর্থনীতির যে মান্দা সেটা কমে গেল, এবং পুঁজিবাদের যখন সবচেয়ে ভালো সময়, এটা কী বলে, অনেকেই বলেছেন, আমি নানা রকমের অর্থনীতিবিদরা, বামপন্থী, যে এটা পুঁজিবাদের স্বর্ণযুগ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, 45 সালের পরে, ধরুন আপনি 1945 সালের পরে। এবং সেই সময় একটা হচ্ছে, আর যারা বিপ্লব করতে চান, পরিবর্তন করতে চান, তারা বলছেন যে না, একটা সংকট আসছে। এটা ভুল ধারণা। সত্যটা হচ্ছে, সুতরাং নয়া উদারবাদ চালু হওয়ার আগে একটা দীর্ঘ সময় গেছে, যে সময় মানুষের মধ্যে এই চাহিদা বাড়ার জন্যে, তারপরে অর্থনীতিকে দাঁড় করানো এবং গতি উৎপাদনের বৃদ্ধি এবং তার সঙ্গে কর্মসংস্থান বাড়ায়, মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কমানো, এই জিনিসটা ছিল। সেটা ভেঙে পড়তে আরম্ভ করলো দুনিয়াটা যখন বদলাতে আরম্ভ করলো, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের ভাঙন, পতন, পূর্ব ইউরোপের দেশে সমাজতন্ত্রের ভাঙন, দুনিয়ার ভারসাম্যটা বদলে গেল এবং সেটা সাম্রাজ্যবাদের পক্ষে গেল। সাম্রাজ্যবাদ মানে হচ্ছে যে এই যুগের পুঁজিবাদ, যেটাকে 1900 সাল থেকে মোটামুটি বলা হয়। যারা এ নিয়ে কাজ করেছেন তারা অনেকেই মনে করেন যে এটা ধরে নেওয়া যায় 1900 সাল থেকে, 19বিংশ শতাব্দীর শুরু থেকে সাম্রাজ্যবাদের যুগের শুরু। আগের যুগটা যে পুঁজিবাদ ছিল তার সর্বোচ্চ স্তর হচ্ছে সাম্রাজ্যবাদ, যে যুগটার মধ্যে আমরা রয়েছি, ইত্যাদি ইত্যাদি। এখন যাই হোক, সেই ধারণা ঠিক প্রমাণ হয় না, বরং উল্টোটা হলো যে এই সোভিয়েত ইউনিয়ন, পূর্ব ইউরোপের দেশগুলোর পতন পর ভারসাম্যটা বদলে গেল সাম্রাজ্যবাদের পক্ষে। যারা সমাজতন্ত্রের বিরুদ্ধে বা ওই রকম কোনো বামপন্থার বিরুদ্ধে, এর প্রকৃত উদার যাকে বলে, সেই প্রকৃত উদার তাদের বিরুদ্ধে তথাকথিত উদারনীতি তখন বদলে গেল। সেটা যেটা এখন আমরা দেখছি তথাকথিত নয়া উদারবাদ। কী পরিবর্তন এমন হলো এই নয়া উদারবাদে? নয়া উদারবাদ হচ্ছে এই যে আগে যেটা কি বলে দেশগুলোর মধ্যে ঔপনিবেশিক যুগে সেটা একরকম ছিল, 19বিংশ শতাব্দীর মাঝামাঝি প্রায় শেষের মধ্যে। এখন আপনি বলতে পারবেন না যে আর সেরকম পুরনো উপনিবেশ কোথাও আছে। একটাই আছে, এই যেটা হচ্ছে প্যালেস্টাইন। এই উপনিবেশ মানে এদের রাষ্ট্র নেই, সরকার নেই, কিছু নেই। ওটা স্বাধীন দেশ ছিল, কিন্তু সব দেশ মানে কি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের দেশ স্বাধীন হলো, অনেক পৃথিবীর বহু দেশ স্বাধীন হলো সেই সময়, এবং সেখানে উপনিবেশবাদ শেষ হলো। কিন্তু একটা উপনিবেশ এখনও থেকে গেছে। এই প্রত্যেক দিন দেখতে হয়, যাদের খবর রাখতে হয় তাদের প্রত্যেক দিন দেখতে হয় ওখানে কী দাঁড়ালো, গাজার কতটা দখল নিল, ইরান কী প্রস্তুতি নিচ্ছে, সে কী করবে ওখানে, এইসব কি ইয়েমেন কী করবে, এইসব খবর রাখতে হয়। এটা পৃথিবী কোন দিকে এগোচ্ছে সেটা বোঝবার জন্য অনেক চিন্তার বিষয়, এগুলো দুশ্চিন্তার বিষয়। যাই হোক, আমি খালি বলছি এই কথাই আপনাকে যে এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই এখন যেটাকে আমরা দেখছি এই নয়া উদারবাদ, সেখানে এটা বলা হলো যে পুঁজির সঞ্চালন কেউ বা পণ্যের সঞ্চালন, অর্থাৎ নানা রকম জিনিস, আমেরিকান জিনিস এখানে বিক্রি হবে না, চলবে না। পণ্য এবং পুঁজি সারা পৃথিবীতে চলাচল করতে পারবে কোনো বাধা ছাড়াই। তাকে এইটা হচ্ছে নয়া উদারবাদের কথা ছিল। হলো আগে যেরকম এখানে ভারতে, এখানে আমাদের ব্রিটিশরা আমাদের এখানে কি বলে তুলো এইসব নিয়ে গিয়ে ওরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি করলো, কাপড় ওরা তৈরি করবে। বিল্লাররা কাপড় মিল তৈরি করেছিল 19বিংশ শতাব্দীর মানে শেষের 15 বছর খানিক আগে। এই যেটা এত কথায় গেলে মুশকিল আছে।
কিন্তু আমি বলছি যে এই কাপড় মিল এটা ওরা এখান থেকে তুলে নিয়ে যাবে, কাপড় ওখানে তৈরি করবে, চীনের তেমনি। আর ওদের মানে ওখানে আপেল দেবে, কী ভাবুন আপনি, কী কাণ্ড, সবাই দেশ জাতিটাকে ধ্বংস করে দেবে। এই একটা ব্যবস্থা ছিল এক সময়। কিন্তু তারপরে এখন যেটা ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে উদার মানে চারদিকে পুঁজি চলাচল করবে এবং পুঁজিকে কেউ আপনি আটকাতে পারবেন না। একে আটকে দেবো, তাকে কী বা তার পণ্য কোনো সে আমি বিদেশে রপ্তানি করি বা ওখান থেকে আমদানি করি, যাই করি না কেন, সেই তাকে এইটা ছিল, এইটা করতে হবে, এইটাই ছিল। তো আমরা এখন নয়া উদারবাদে কী দেখছি যে এই যে সব খুলে দেওয়া হলো দরজা ইত্যাদি এসব ঠিকই, কিন্তু পুঁজির উপরে নিয়ন্ত্রণ কিছু থাকলো না। নিয়ন্ত্রণ যা থাকলো সেটা পুঁজির স্বার্থে, বড় পুঁজির স্বার্থে, বৃহৎ পুঁজির স্বার্থে। আর পুঁজির যেটা কী বলে তথাকথিত উদারীকরণ, নয়া উদারবাদ ইত্যাদি এসবের নামে যা করা হলো সেটা এই হলো যে যেগুলো আমাদের মতো সদ্য স্বাধীন দেশ মানে পরে স্বাধীনতা পেয়েছে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশেষত সেই সব দেশে, এবং অপেক্ষাকৃত পশ্চাৎপদ শিল্প ইত্যাদি যথেষ্ট নেই, এগোয়নি, কলকারখানা এসব উন্নত প্রযুক্তি ইত্যাদি ব্যবহার হয়নি, সেখানে তার বাজার ওরা দখল করে নেবে, যারা এগিয়ে আছে দখল করে নেবে। কোনো বাধা না থাকলে যা হয় সেটা হচ্ছে উদার, কিন্তু যার বেশি জোর আছে, অর্থ বেশি বল আছে, বাহুবল আছে, এসব আছে, তার জন্য উদার। বাকিদের জন্যে, বেশিরভাগ মানুষের জন্যে উদার না। এইটাই ছিল নয়া উদারবাদের মোটামুটি কথা। আমি অনেক কথা এখানে এর চেয়ে বেশি গভীরে যাওয়া মানে অসম্ভব, এবং আমি যাওয়ার চেষ্টাও করছি। কিন্তু এটা যদি কেউ দেখে আজকের বিচারে, তাহলে এই গত 5 মাস আগে কি 6 মাস আগে যা ছিল একরকম নেই, কিন্তু এখন নেই। কেননা ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি, তিনি ঘোষণা করছেন যে তুমি কেন ভারতকে যেরকম বলছেন, আমাদের প্রধানমন্ত্রীকে বলছেন, তুমি কেন রাশিয়াকে পেট্রোল দেবে, কিসের জন্য? ওরা পেট্রোল নিয়ে মানে জ্বালানি আর কি বলে নিয়ে, পেট্রোল প্রোডাক্টস এসব নিয়ে, ওরা গ্যাস ইত্যাদি এইসব নিয়ে ওরা ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে, তুমি ওকে দিতে পারবে। তাহলে কি করে উদার থাকলে তো আপনি বলেছিলেন যে সেখানে যাবে সমান খুলে দাও কম্পিটিশনের জন্যে, হবে কি করে? প্রতিদিন না কোথাও একটা লেগে রয়েছে, এর বাড়বে না কমবে। আবার 7 দিন দেখি, আর 15 দিন পরে দেখবো, আচ্ছা তোমাকে 3 সপ্তাহ সময় দিলাম, তুমি ঠিক করবে। যদি না করবে তুমি ওখান থেকে রাশিয়ার থেকে তেল ছড়াও, তাহলে তোমাদের যে জিনিস এখান থেকে যায়, এখানে মূলত কৃষিক্ষেত্র থেকে আরম্ভ করে আরও কয়েকটা ক্ষেত্র আছে যেগুলো আমরা রপ্তানি করি, তোমার উপরে আমি শুল্ক বাড়িয়ে দেবো, অর্থাৎ আমি সেখানে ঢুকতে পারবো না, আর ওকে এখানে ঢুকতে দিতে হবে। এটা কিন্তু আরম্ভ হয়েছে। এর হাত ধরে যেটা হয়েছে সেটা হচ্ছে, এটা যখন অর্থনীতিতে হয়, কাঠামোতে হয়, তার পরিকাঠামোতে যাকে সুপারস্ট্রাকচার বলা হয় ইংরেজিতে, সেটা তার প্রতিফলিত হয়, রাজনীতিতে প্রতিফলিত হয়, এবং সেইটা হচ্ছে নয়া ফ্যাসিবাদ। নয়া ফ্যাসিবাদ বলা হচ্ছে এই কারণে যে পুরনো ফ্যাসিবাদ, যেরকম আমি বললাম হিটলার, মুসোলিনি ইত্যাদি এইসব। আচ্ছা, সেই ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদের সঙ্গে পার্থক্য কী, নয়া কী? নয়া একদিক দিয়ে ঠিকই যে সেই ফ্যাসিবাদ তার একটা সংজ্ঞা ছিল, ডেফিনেশন যাকে বলে, যে ফ্যাসিবাদের কী কী থাকতে হবে, 5টা গুণ বলতে হবে। যেটা সবচেয়ে সাম্রাজ্যবাদী হতে হবে, কারণ সাম্রাজ্যবাদী দেশ যারা আছে তার মধ্যে সবচাইতে সাম্রাজ্যবাদী জানি না, এখন আমেরিকাকে কেউ বলতে পারে, কিন্তু ওদের ভালো যাচ্ছে না দিন, আমি আপনাদের এইটুকু বলতে পারছি। ওরা বাড়ছে না, ওরা কমছে, হুম্বিতুম্বি বেড়েছে, কিন্তু অর্থনীতি ওদের শক্তিশালী হয়নি, মানে খারাপ অবস্থার দিকে যাচ্ছে। সেজন্য যত খারাপ অবস্থার দিকে যাচ্ছে তত মাথা গরম করছে।
কিন্তু খালি সাম্রাজ্যবাদী হলেই হবে না, সবচাইতে বেশি সাম্রাজ্যবাদী, সে তো আর বড় কথা, সবচাইতে বেশি এটাকে কি বলে উগ্র জাতিবাদ, সবিনিজম বলে ইংরেজিতে, কিন্তু কি বলবো মানে ধর্ম, জাতি, বর্ণ, এই যে নারী পুরুষ, এই যে মানুষের মধ্যে বিভাজন, এইসবের ভিত্তিতে আদিবাসী, তফসিলি, পশ্চাৎপদ অংশ, ওবিসি, আমাদের দেশ বলছি, কিন্তু আপনি পৃথিবী যদি দেখেন, এই পৃথিবীটা এরকম সব রকম লোককে মিলিয়ে। কেন আমেরিকা ওই কালো লোকগুলোকে ধরে, আমরা এখানে তো হয়েছে, অনেক হচ্ছে আমাদের এখানে, এই যে ভোটার লিস্ট নিয়ে যাওয়া হচ্ছে, আমি তাতে যাচ্ছি না, কিন্তু কেউ ভুলবেন না যে আমেরিকায় আগে আরম্ভ হয়েছে, সব এখানকার ভারতীয় লোকদের ধরে ধরে প্লেনে করে, এরকম করে হ্যান্ডকাপ নিয়ে গিয়ে প্লেনে করে নিয়ে ফেরত পাঠিয়েছে। উনি কিছু বলেননি আমেরিকার বিরুদ্ধে, আমি আমাদের দেশের সরকারের কথা বলছি, উনি কিছু বলেন, প্রতিবাদ করেন, উনি বরং ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক আছে আসো আসো চলে আসো এখানে, এইসব খেলায় বলে আর কি। যাই হোক, তো কাজে এইটা এখন সারা বিশ্বে দেখছেন, এখানেও দেখবেন, যেটা আমি পরে হয়তো কথা যোগ করতে পারি, কিন্তু এইটা এবং সবচাইতে খোলাখুলি ওপেন টেররিস্টিক ডিক্টেটরশিপ, ওপেন খোলাখুলি, খোলামেলা, লুকিয়েছে কিছু না, এবং সন্ত্রাসবাদী এখন একত্র কার লগ্নিপুঞ্জি। লগ্নিপুঞ্জি মানে হচ্ছে ফিনান্স ক্যাপিটাল, মানে হচ্ছে ব্যাংকের পুঁজি, শিল্প পুঁজি, এই দুটোকে মিলালে হচ্ছে লগ্নিপুঞ্জি। এইটা এখন এই যুগে, এই সময়ে বিশেষ করে আমি মানে আজকের কথা বলছি না, কিন্তু গত শতাব্দীর শুরু থেকে এই লগ্নি পুঁজিতে ব্যাংক পুঁজি এর কি বলে পরিমাণ শিল্প পুঁজির চাইতে বাড়ছিল। এই পুঁজির একটা ঝামেলা আছে, সেই পুঁজি হচ্ছে এর তাকে লুটেরা বলা হয়, ইংরেজিতে অনেক রকম নাম আছে, যাই হোক আমি বাংলাও তার নানা রকম হয়েছে। যে পুঁজি উৎপাদন করে না, কিন্তু পুঁজির থেকে পুঁজি করবে, পুঁজির থেকে পুঁজি করবে মানে আপনি আজকে কি বলে এতগুলো কাপড় তৈরি করেন, তার থেকে আপনি বেশি কাপড় তৈরি করবেন, বাড়াবেন, আরও আপনার লাভ হবে, উৎপাদন বাড়বে, লাভ হবে, পুঁজির থেকে পুঁজি হবে। কিন্তু এখানে পুঁজির কোনো পণ্য তৈরি করে না, যেটা বাজারে বিক্রি হবে সেরকম কিছু না। কী কাজ করে তাহলে? সুদ, ইন্টারেস্ট, অর্থাৎ টাকার থেকে টাকা করে। একটা সময় ছিল অর্থনীতিতে যখন মানুষ একটা কী বলে মেহনত করে, যারা ধরুন গ্রামের তন্তুবায় ইত্যাদি এইসব ক্ষেত্রে, যে তারা কেউ সুতো থেকে মানে তুলোর থেকে সুতো তৈরি করতো, তার সুতোর থেকে কাপড় তৈরি করতো, মোটা খদ্দরের কাপড়, মায়ের দেওয়ার কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, স্বদেশি স্লোগান ছিল। সেই যুগটা চলে গেল, সেই যুগটা বদলে বদলে এখন এই তুলোর থেকে কাপড় এইসব উৎপাদন না গিয়ে টাকা বাড়বে কী করে? সুদ, ইন্টারেস্ট। মহাজনরা ছিল, তারা বাড়াতে পারত, পুরোনো দিনের কথা বলছি। আজকাল এইসব লাগে না, আজকাল অনেক যন্ত্রপাতি তৈরি হয়েছে, সেগুলো যন্ত্রপাতি মানে চোখে দেখার যন্ত্রপাতি না, এগুলো প্রায় নেটে হয়। এই যারা কম্পিউটার থেকে আরম্ভ করি, এখানেও আপনি করতে পারেন, যে মোবাইলে। যাই হোক, আমি এত কথায় যাচ্ছি না, আমি বলছি যে টাকা আমি সুদে খাটিয়ে বেশি টাকা করব, এবং সেখানে কেউ ধসে যাবে আর কেউ বড় হয়ে যাবে। যার জোর বেশি আছে সে বড়, আর যার নেই কমে যাবে। এইটা সবচেয়ে বড় সংকট হয়েছিল, যেটা 2008 সাল আমরা বলি, যে বর্তমান সংকট যেটাকে, ওইটাকে আগেরটাকে বলা হয় গ্রেট ডিপ্রেশন, আর এটাকে বলছে লং ডিপ্রেশন, দীর্ঘস্থায়ী। 2008 থেকে এখন আপনি ভাবুন 2024-এ চলে এসেছে। ওটা 3-4 বছর ছিল, আর এটা কত বছর আপনি গুনে দেখুন এই সংকটটা। এটা শুরু হলো কি দিয়ে?
শুরু হলো ওটা ব্যাপার, সেটা অবশ্য আমেরিকা তার মধ্যমণি, আমেরিকা যুক্তরাষ্ট্র, ওরা বললো যে আমরা এইসব যাদের বাড়ি নেই এদের বাড়ি তৈরি করতে দেবো, তবে সরকার টাকা দেবে না, ব্যাংক থেকে ঋণ দেবে, কম সুদে ব্যাংক তৈরি থেকে টাকা নিতে পারবে, সেই ব্যবস্থাটা আমরা করব। করা হোক। অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি ঘর নেই, তো একটা বাড়ি যদি কম দামে পায়, কম সুদে টাকা ঋণ নিয়ে পরে মিটিয়ে দেবে, এই আশায় করলো। তারপরে গিয়ে দেখছে যে যখন শোধ করতে হবে তখন হঠাৎ করে সুদ বেড়ে গেল। তাহলে কি করবেন আপনি? আপনি তো নিয়েছিলেন একটা সুদ এই দেবেন, হঠাৎ করে সুদ বেড়ে গেল। ফলে যা হলো যে এই বাড়ি ফাঁকা হয়ে থাকলো, অনেকে আর ইনস্টলমেন্ট দিল না, কিস্তিতে দিতে হয় তো সেসব বন্ধ করে দিল। ব্যাংক, বড় বড় ব্যাংক ডুবে গেল, আমেরিকার বড় বড় ব্যাংক, ভারতের ব্যাংকের কথা বলছি না, তারা খুব বড় শক্তিশালী বিরাট পরিমাণ যাদের পুঁজি সঞ্চয়, তারা ডুবে গেল। কারণ তারা টাকা দিয়েছিল, যখন সুদ বাড়লো সেই সুদ কেউ ফেরালো না, আর যেখান থেকে ব্যাংক থেকে নিয়েছিল কম সুদে সেই ব্যাংক ডুবে গেল। তারপরে এই ঘরগুলো হাউসিং বাবল যাকে বলে, অর্থাৎ মাঝে মাঝে বুদবুদ তৈরি করো বাজারে, আর সেই বুদবুদ থেকে লোকে ছোটোছুটি করবে, আর তার থেকে আমি টাকা কামাবো, মানুষের সর্বনাশ। এরকম বহু রকম আছে। আপনি চোখ কান খোলা রাখলে আপনি আপনার এলাকায় দেখতে পারবেন, দেশের রাজনীতিতে দেখতে পারবেন, জেলার রাজনীতি দেখতে পারবেন, সারা দুনিয়ার রাজনীতি, এই অর্থনীতিতে আপনি দেখতে পারবেন। এই পুঁজি, যাতে পুঁজির থেকে পুঁজি হয়, নানা রকম শেয়ার বাজার থেকে আরম্ভ করে ইত্যাদি, আমি সেই সব কথায় যেতে পারছি না, কিন্তু এইটা হলো যেটা আমরা বলছি যে কি বলে লুটেরা পুঁজি, ইংরেজিতে কি ক্রনি ক্যাপিটাল বলে যেটাকে, এটা লুট করে টাকা হতে পারে ওই পুরনো উদারবাদের সঙ্গে। আপনি মনে করেন পণ্যগুলো সব যেখানে যেরকম যেতে পারবে সেগুলো হচ্ছে না, অর্থাৎ এখন সেই পুরনো উদারবাদ নেই, নয়া উদারবাদ, সেই নয়া উদারবাদের আবার এখন সংকট তৈরি হয়েছে। অন্য রাস্তা কোনো খুঁজতে হবে, অন্য রাস্তায় যেতে হবে, এছাড়া কোনো। নয়া ফাঁসিবাদ হচ্ছে এই নয়া উদারবাদ অর্থনীতির প্রতিফলিত রাজনীতি। এইসব ফাঁসিবাদ যেরকম বললাম আমি, ওই 5-6টা শব্দ আমি বললাম, আগেকার ফাঁসিবাদের যে সঙ্গে আপনি দেখবেন সেরকম। হিটলারের কথা ভাবুন আপনি, উনি কি করলেন যে প্রথমবারে ওই প্রথম উনি চেষ্টা করেছিলেন কি, অনেক চেঁচামেচি করে, এই জার্মানরা হেরে গেছে, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে গেছিল, তাদের সম্মান আমাদের পুনরুদ্ধার করতে হবে, উঠে দাঁড়াও, আমাদের বাহিনী তৈরি করো, ইয়ে করো, সে করো। যাও, সে মামলা হলো, ওকে জেলে পড়লো তখনকার সরকার। জেল থেকে বেরিয়ে উনি আর ওই ভুলে যাননি, ওই পথে যাননি। উনি যেটা করলেন সেটা হচ্ছে, প্রথম যে কমিউনিস্টরা, বামপন্থীরা কিংবা যারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রীরা যারা এসব বিশ্বাস করে, তাদের কি করে কি করতে হবে, আর কি করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে হবে। ইহুদিরা আমাদের সব লুটে নিয়েছে, আর যত রকম পাপের জন্য দায়ী এটা একটু পুরোনো কথা। যারা শেক্সপিয়ার পড়েছে তারা জানে, কি বলে ওই কথা হচ্ছে, খারাপ করেই বলা হচ্ছে। যাই হোক, আমি তার মধ্যে যাচ্ছি না। আমি বলছি যে এই যে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করো ইত্যাদি ইত্যাদি, সেইটা বিভাজন, আর এমনভাবে কথাটা ছড়াও যাতে করে এদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ে, এই ঘৃণা বাড়ে। আর তার সঙ্গে সঙ্গে কমিউনিস্টরা, বামপন্থীরা, উদারবাদী, এরা ঝামেলা করছে ইত্যাদি ইত্যাদি। এটা ওই রাইক্সটাগে, ওদের যে পার্লামেন্ট আছে, ওখানে আগুন ধরিয়ে দিল, সেসব তো পরে জানা গেছে, কিন্তু আগুন ধরে দিয়ে বললো যে এরা দেখো, এরা পার্লামেন্ট মানে না, এখানে তাদের বিরুদ্ধে। সুতরাং আক্রমণ হলো এক ইহুদিদের, তাদের
বিভাজন একটা, নারীদের অধিকার নেই কার্যত। নারীদের বলা হলো যে তোমরা এখানে কাজবাজ করো না, বাড়িতে ফিরে যাও, তোমাদের বাচ্চা জন্ম দেওয়া, তাদের বড় করা, ভালো করা, এইটাই হচ্ছে তোমাদের কাজ। এই কি বুঝতে পারেন আপনি? প্যাচিবাদ হচ্ছে এই। আর তার সঙ্গে অর্থনীতিতে যে সেটা হচ্ছে যে কাজ পাচ্ছে না, কাজ পাবে, উৎপাদন বাড়বে। কিসের উৎপাদন? অস্ত্র। এখনও আপনি দেখবেন আমেরিকা, এই ব্রিটেন থেকে আরম্ভ করে এই সময় পর্যন্ত, আর গিয়ে উনি বলছেন যেহেতু আমেরিকা একা পাচ্ছে না, ইউরোপে গিয়ে বলেছেন তোমাদের যুদ্ধের বাজেট তোমাদের বাড়াতে হবে, আরও একটু বাড়াও, আরও বেশি খরচা করো অস্ত্র তৈরি করতে। তাহলে কী করে প্যালেস্টাইনকে, কী করে ইরানকে, কী করে লাতিন আমেরিকার দেশগুলোকে, ওখানকার তেল ভান্ডারকে, এইসব কী করে আমি আফ্রিকার দেশগুলোকে কী করে পরামত রাখবো, এশিয়ার দেশগুলোকে কী করে আমি, আমার দরকার তো হচ্ছে গায়ের জোর। অস্ত্র তৈরির থেকে মান্দা কমে গেল, যেন অস্ত্র তৈরির জন্য অনেক লোকের কাজ লাগবে, অনেক উৎপাদনের জন্যে। উৎপাদন হয়ে গেলে তারপরে কোনো কাজ নেই, তারপরে সেটা যখন যে ব্যবহার করবে তাদের কাজ। কিন্তু সাময়িকভাবে কিছুটা বেকারি কমে গেল, কিন্তু এই যে আর তার সঙ্গে এই উগ্র জাতীয়তাবাদ মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করো ইত্যাদি ইত্যাদি, এই ধারণাগুলো এগুলো পুরনো ফ্যাসিবাদ। নতুন ফ্যাসিবাদ যেটা হয়েছে, যেটা আমি বললাম এই নয়া উদারবাদী অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা ওরকম আর কি বলে রাইটটাকে আপন যাওয়াতে যাচ্ছে, ওরা পার্লামেন্টে যাচ্ছে, এমনকি ভাইস প্রেসিডেন্ট সে তার সঙ্গে কি গোলমাল হয়েছে আমি সেসব প্রসঙ্গে যেতে পারি না এখানে, কিন্তু সে কাজ করেছেন। এখন প্রাইম প্রেসিডেন্ট ইলেকশন করতে হবে, ঝামেলা আছে, ঝামেলায় পড়েছে, গোলমাল অনেকগুলো চলছে আমি বলছি, কিন্তু তার মধ্যে পার্লামেন্ট চলছে, হইচই চলছে, পার্লামেন্টে এখনো কেউ আগুন দেয়। এখন এখানে কমিউনিস্ট, বামপন্থী বা গণতান্ত্রিক দলগুলোকে বেআইনি ঘোষণা করা হয়েছে। কেন কি হচ্ছে না কি, এটাও পকেটে হাত লেগে, যাই হোক কাজে তার জন্যে অর্থাৎ ঠিক তখন যা হয়েছিল একই রকম এখন হচ্ছে তা না। ভারতে আপনি ধরুন উদাহরণ আমি বলছি আপনাকে, ভারতকে আমরাই বলতাম যে নয়া ফ্যাসিবাদী, এই শব্দটা এখন আমরা ব্যবহার করছি, কিন্তু আমরা বলতাম যে ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট সুলভ, এইসব কথা আমরাও বলেছি আগে, 3-4 বছর আগে কথা বলছি। কিন্তু এই সারা পৃথিবী দেখুন বা ভারতকেই দেখুন, এক তো ভারত সাম্রাজ্যবাদী দেশ নয়, আপনি তো বলতে পারবেন যে ভারতে অনেকগুলো কলোনি আছে, দুনিয়া অনেক কিছু দখল করে বসে আছে। বাংলাদেশের সঙ্গে যা বন্ধুত্ব ছিল সেটা উল্টে গেছে, পাকিস্তানের সঙ্গে খুবই খারাপ, যত রকম সব চারদিকে তাদের ভারতের সঙ্গে যাদের পড়োশীদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সেগুলো সব খারাপ হচ্ছে, কোথাও ভালো হচ্ছে না। এই যে আপনি খবর রাখেন তা তো বুঝতেই পারেন, এটা বরং বিচ্ছিন্ন হচ্ছে, বরং এটা আমরা যেখানে যে পরিস্থিতি হচ্ছে সে থেকে বুঝতে পারছি। তো কাজে সাম্রাজ্যবাদ সবচাইতে বেশি সাম্রাজ্যবাদী, তার মধ্যে ভারত পড়বে না। আপনি বলতে পারবেন না যে ভারতটা ফ্যাসিস্ট বা ফ্যাসিস্ট ছিল, কিন্তু নতুন কায়দায় এই ঠিক ওদের মতো ওই যেরকম ইংরেজদের বিরুদ্ধে করেছিল, এটা মুসলমানদের বিরুদ্ধে করো, মুসলমানদের পরে খ্রিস্টানদের বিরুদ্ধে করো, তার খ্রিস্টানদের পরে অন্য তার মধ্যে করো, আবার পাশাপাশি গিয়ে আদিবাসীকে বুঝিয়ে বলো যে প্রকৃত ঘটনা বলছি আপনাদের, এই হুগলির অভিজ্ঞতা আমি শুনেছি, এটা 5 বছর আগেকার কথা। এটা হচ্ছে রামায়ণ নিয়ে গেছে, রামায়ণ আদিবাসীকে দেখাচ্ছে, রাম কীরকম দেখছিল, রং কি ফর্সা না, ফর্সা না। আচ্ছা ও গায়ে কি জামা কাপড় পরেছে, বলে না তো খালি গায়ে আছে। হ্যাঁ ঠিক আছে, হাতে কি আছে, তীর ধনুক আছে, কি করবে, শিকার করবে। বলে এই তো তুমি ভাবো, আপনি আদিবাসীকে যদি বোঝায়
RSSের লোকেরা যে এই হচ্ছে তুমি। অমিত শাহ গিয়ে একদিন কোথায় আদিবাসীদের কি দলিতদের পাড়ায় কার বাড়িতে একটা খেয়ে এলেন, যাও সে স্টেজ ফেজ তৈরি করে যাও, পয়সা দিয়ে থাকবে ওকে, যাও। উনি হঠাৎ দলিত দরদি হয়ে গেলেন, আদিবাসী দরদি হয়ে গেলেন। কেউ ভুলে যাচ্ছে অনেক সময় আমাকে, আমি হয়তো দুদিন পরে আমাকে কালনাবাদে পশু করবো, উড়িষ্যায় যেতে হবে। এখন মানে বিজেপি সরকার হয়েছে, কারণ আমি বলতাম ওখানে যে তোমাদের দেখো বড় বিপদ হচ্ছে বিজেপি। ও বিজু পটনায়ক বলে একজন ছিলেন, বড় লোকেরা জানে, তার ছেলে এখন সে আবার ওদের ভাষা নিজেদের ভাষা জানে না, বিদেশে এসব করেছে। কিন্তু যাই হোক আমি হেরে গেছে। মানে ওইখানে সেই ডাক্তার স্বামী স্ত্রী বাচ্চা বিদেশে, তাকে খুন করছে। ওইগুলো এখানে গিয়ে সাধারণ আদিবাসীদের সেবা করতো সেই তার বিরুদ্ধে, কারণ সে ব্রিটিশ RSS করেছে। এসব ভুলে গেছে আমি, কিন্তু ভুললে মুশকিল আছে যে স্মৃতিশক্তি আমাদের, এটা অনেক কথা আমাদের ভুলে যায় বা ওরা চাপা দিয়ে দেয়। আপনার ওই জিনিসটার জায়গায় একটা বিপরীত জিনিস দেখিয়ে নির্মাণ করে। এটা নাঙ্গা ফাঙ্গা এমনিতে হয়, আপনা আপনি হয়ে যায়। কেউ আগুন জ্বালায়, কেউ পিছন থেকে মদত দেয়, কেউ বিভাজনের চেষ্টা করে। সুতরাং এই চরিত্রগুলো আছে, কিছু চরিত্র আছে, কিছু নেই। সেগুলো আমরা 1, 2, 3, 4 করে আমরা বলেছি, কিছুটা পুরনো, কিছুটা। কিন্তু এই চরিত্র যদি ন্যায় উদারবাদী সংকট বাড়ে, যদি ন্যায় উদারবাদী সংকট বাড়ার সঙ্গে সঙ্গে এই ন্যায় ফ্যাসিবাদ সে আরও এই নতুন ছেড়ে পুরনো রকমের, পুরনো ঠিক করা যায় না কোনো কিছু, কিন্তু আর একটু আগ্রাসী ধরনের কিছু করতে হয়, হিটলারের মতো যেরকম দ্বিতীয়বারে উনি করলেন। এই যে এইটা যদি করতে হয়, এই যদি করে, তাহলে আপনি প্রস্তুত থাকলে চলবে। আপনাকে প্রস্তুতির দরকার, আপনার মাথায় দরকার, মানুষের মধ্যে যাওয়া দরকার, বোঝা দরকার যে এই বিপদ এখানে। এটা যদি আমি ফ্যাসিস্ট বলি, বললাম আমরা জরুরি অবস্থার সময় আমাদের তো কথা বলার অধিকার ছিল না, এখন আছে। মনে হচ্ছে যেন একটা পার্থক্য ভুলে যাবে, বড় পার্থক্য। জরুরি অবস্থা আমরা দেখেছি, এখানে যারা আমাদের বয়সে আছেন তারা সবাই দেখেছেন কি আক্রমণ হয়েছে, সবাই খেয়াল আছে। সবাই বাংলায়, পশ্চিমবাংলায় আগে আধা ফ্যাসিস্ট সন্ত্রাস শুরু, তারপরে হচ্ছে জরুরি অবস্থা সারা দেশে। কি পরিস্থিতি হয়েছিল সেসব আমরা জানি, কিন্তু জরুরি অবস্থা হচ্ছে একজনের হাতে আধিপত্য, জনমত। এটা এখন যেটা হচ্ছে সেটা তার চাইতে একটা বেশি, একটা এগিয়ে। যেরকম একজন ভাবেই লিখেছেন, যাই হোক আমার নাম দাম কারো করতে পারে, লিখেছেন যে এখানে একনায়কতন্ত্র তো আছেই, তার সঙ্গে যুক্ত হয়েছে সংখ্যাগুরুবাদ, মেজরিটেরিয়ানিজম। খালি অথরিটেরিয়ানিজম, অথরিটেরিয়ান মানে হচ্ছে একনায়কতন্ত্র, আর মেজরিটেরিয়ানিজম হচ্ছে আমরা সংখ্যাগুরু। আপনি এখানে বলবেন যে আপনি হিন্দুরা সংখ্যাগুরু আর বাকি সব, বাংলাদেশ বলবে যে তাহলে মুসলমান আমরা সংখ্যাগুরু, তোমরা যাও। পাকিস্তান বলবে ওই রকম কিছু ইত্যাদি। এই আমেরিকা যেটা আরম্ভ করেছে খারাপ, সেটা তারপরে যাই না, সেটা চামড়ার রং, তারপরে ধর্ম ইত্যাদি, বর্ণ তার মধ্যে আসছে, নিগ্র এই ইত্যাদি নানা রকম আছে। জাত পাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদি, এই সব বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করো এবং শাসন করো, পূর্ণ উপনিবেশবাদের নীতি। কিন্তু এই সময়ে আমরা আবার নতুন রূপে তাকে দেখব। কাজে আমি কথা শেষ করতে পারি আপনাদের কাছে এই কথা বলে যে
এই পরিস্থিতি কি হচ্ছে তার যদি আমরা ঠিক একটা যুক্তিসম্মত বৈজ্ঞানিক বিশ্লেষণ করে তা যদি বুঝতে না পারি, কি বদলাচ্ছে, কি নতুন হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কার ভালো হচ্ছে, কার খারাপ হচ্ছে, কার জন্য উদার, কার জন্য অনুদার, এই নতুনটা কি ভালো, নয়া 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 করে যতগুলো নয়া আছে সেগুলো কি সত্যি নতুন নাকি পুরনো আরও বিকৃত রূপ, কি কোন দিকে আমরা যাচ্ছি? যদি তাতে মনে হয় যা আমি বলছি বা আমরা বলছি, লেখালেখি অনেকে করছেন, খালি তো বামপন্থীরা না, আমাদের পার্টি না, অনেকে ময়দানে আছেন, এটা ভালো কথা। যা হচ্ছে যদি মনে হয় যে এই বিপদটার দিকে যাচ্ছে, হিটলারের প্রথম দফায় ওকে জেলে পড়েছিল, ঠিক দ্বিতীয় দফার পরে তারপরে ওখানে ইহুদিদের ওইখানে কবরখানায় পাঠানো হলো। এটা যদি নয়া হয়ে থাকে, নয়াটা এটা রূপ বদলাতে পারে, সংকট বাড়তে পারে, এবং নয়া উদারবাদের সংকট তখন নয়া উদারবাদে থাকবে না, তখন নয়া প্যাসিবাদের সংকট নয়া প্যাসিবাদে থাকবে না। কিন্তু তার জন্য যদি আমি গালে হাত দিয়ে অপেক্ষা করি, নারাও আগে ঘরে ঢুকুক, ঘরে লুট হোক, কেউ আগুন দিক, তারপরে আমি জাগবো, তাহলে দেরি হয়ে যেতে পারে। সময়টা হচ্ছে এটা বুঝবার, মানুষের সঙ্গে কথা বলবার, আলোচনা করবার, তাদের অভিজ্ঞতা থেকে শিখবার, বেশিরভাগ মানুষের সঙ্গে, এবং তাদের ঐক্যবদ্ধ করা। আমাদের অনেক দল মত নানা রকম আছে, কিন্তু যারা এই কাজগুলো করছে তাদের কি করে বিচ্ছিন্ন করে বেশিরভাগ মানুষের স্বার্থ আমরা রক্ষা করতে পারব, তার জন্যে ব্যাপকতম মঞ্চ দরকার। আমি পার্টি ফ্রন্ট এসে কথা বলছি না, মঞ্চ দরকার সংগ্রামে। বামপন্থীদের ঐক্য দরকার, বাম গণতান্ত্রিক শক্তিগুলোর একটা সাধারণ কর্মসূচি থাকা দরকার তার ভিত্তিতে লড়াইতে। এবং সবচেয়ে বড় দরকার হচ্ছে যারা এই লড়াইয়ের মধ্যে আছেন, যারা এই লড়াই করতে চান, যারা সবার ভালো চান, নিজের ভালো চান, তাদের এই মতাদর্শ যা সব কিছু কথা বলা হলো, রাজনীতি কী হবে সেটা, তার জন্যে কী করে লড়াই হবে, কি তার সংগঠন কিভাবে হবে ইত্যাদি, এই কথাগুলো এগুলো শাস্ত্রের উপরে নির্ভর করে না, বাইরে কী হচ্ছে তার উপরে নির্ভর করে না, এগুলো আমাদের উপরে নির্ভর করে, আমাদের চিন্তার উপরে নির্ভর করে। সেজন্য আমরা এগুলোকে বলি বিষয়। এই বিষয়গত বিষয় এই যে আছে, যেটা নিজেকে আমাদের তৈরি করতে হবে, সেটা যদি ঠিক না থাকে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমরা এই পরিস্থিতি ঠিক মোকাবিলা করতে পারবো না। সেজন্য আজকের দিবসে শপথ আমরা ফিরে যাচ্ছি, যখন 100 বছর প্রায় আগে ঘটনায় আমরা যখন ফিরে যাচ্ছি, ঘটনাবলিতে যখন আমরা ফিরে যাচ্ছি, তখন আজকে আমাদের দায়িত্ব হচ্ছে তার সঙ্গে সঙ্গে বর্তমান প্রজন্মকে আমাদের তৈরি করতে হবে, নিজেদের তৈরি থাকতে হবে ব্যাপকতম মঞ্চ গড়ে তুলবার জন্য, বাম গণতান্ত্রিক শক্তিগুলোর ফ্রন্ট গড়ে তুলবার জন্য। এবং অবশ্যই আমরা কমিউনিস্ট পার্টিদের চেষ্টা করছি সবাইকে এক করে এই আরও বড় বড় মঞ্চ, কৃষকদের মঞ্চ তৈরি হচ্ছে, ট্রেড ইউনিয়নের মঞ্চ তৈরি হয়েছে, সব রকম মঞ্চ সেখানে আছে, একরকম লড়াই হচ্ছে। এই জিনিস এগুলো বাদ দিয়ে আমরা খালি একটা অনুষ্ঠান, ভাষণ, এসবের মধ্য দিয়ে আমরা পারব না। বদলাতে হবে, এই মৌলিক জিনিসগুলো তৈরি করতে হবে। আজকের দিন হচ্ছে সেরকম একটা চ্যালেঞ্জ, যেরকম আমাদের পূর্বসূরীরা যে পথ দেখিয়েছিলেন, সেই পথ আগাগোড়া আজকে সবটা হয়তো হবে না, কিন্তু আজকের পরিস্থিতির মতো আমাদের আজকে মোকাবিলা করার মতো আমাদের তৈরি করতে হবে। সেই জন্যই আমরা আজকে স্মরণ করছি, তাদের স্মরণ করি আমরা। আমি বিশ্বাস করি যে সেই কাজে এই জেলার যে ঐতিহ্য আছে, যারা এখানে কথা আপনার শুনেছেন, আপনার আমাদের চাইতে বেশি জানেন, সেই ঐতিহ্যকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য শপথ নিয়ে আপনারা ফিরবেন। আপনাদের তৈরির জন্য ধন্যবাদ। সারা দেশের বামপন্থী তথা কমিউনিস্ট আন্দোলনের শীর্ষ নেতৃত্ব ডাক্তার কমরেড সূর্যকান্ত মিশ্রকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কাটোয়া শহর এরিয়া কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা
এবং আজকের এই স্মরণ সমাবেশে আগত প্রত্যেককে আমাদের এরিয়া কমিটির পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই আমাদের আজকের এই কর্মসূচি সফলভাবে রূপায়ণ করার জন্য। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের কর্মসূচি এখানেই শেষ ঘোষণা করলাম।